হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি হায়ার ম্যাথের অধ্যায় ৮ ত্রিকোণমিতির ৮ নম্বর লেকচার। আজকে আমরা ৮.৩-এর উদাহরণ ২২ থেকে শুরু করে শেষ পর্যন্ত সব কয়টা সলভ করব। প্রথমেই একটা কাজ দেখো তো, কাজে কি বলা আছে। আমার কিছু ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া, যেমন এই যে সাইন একটা, তারপরে এই একটা এগুলার কিছু কি জানি বের করতে বলছে। কি বের করতে বলছে? এই অনুপাত সমূহকে থিটা কোণের অনুপাতে প্রকাশ করো। মানে গতকালকে আমরা যে জিনিসটা শিখছি সেই জিনিসটা। আচ্ছা, তাহলে প্রথমেই সাইন সাইন 11 পাই বাই টু, আচ্ছা 11 ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস থিটা, কিন্তু তাহলে প্রথমে আমরা প্লাস থিটারটা বের করি, ঠিক আছে, তারপর আবার মাইনাস থিটারটা বের করব। আচ্ছা বলো তো এটা কি হবে? যেহেতু বিজোড় সংখ্যা তাহলে সাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সাইন হবে কস। এখানে অ্যাঙ্গেল কি থিটা, তাহলে থিটা লেখা ফেলাও। এখন কোন চতুর্ভাগে অবস্থিত এটা বলো তো? 11টা পাই বাই টু, পাই বাই টু মানে হলো গিয়ে একটা চতুর্ভাগ, ঠিক আছে, একটা চতুর্ভাগ। তার মানে 11টা ঘর সে অতিক্রম করছে। তার মানে অনেকটা এরকম না? খেয়াল করো, এগুলো আমি বারবার কিন্তু আইকা দেখাবো না, এরপরে মুখে মুখে জাস্ট বলবো। এই একটা ঘর, 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা চতুর্ভাগ অতিক্রম করার পরে আরেকটুখানি সামনে গেছে। তার মানে এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে? চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে। আর চতুর্থ চতুর্ভাগে সাইন থিটার ভ্যালু কি পজিটিভ নাকি নেগেটিভ? সাইন থিটার ভ্যালু হইলো নেগেটিভ, এই জন্য এখানে কিন্তু মাইনাস দিচ্ছি। আমি কিন্তু কস থিটার ভ্যালু পজিটিভ নাকি নেগেটিভ সেইটা তাকাবো না, আমি প্রশ্ন করব যে সাইন থিটা পজিটিভ না নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর পরবর্তী কোশ্চেন, আমার এইটা যদি মাইনাস থিটারটা বের করি, দেখো সাইন 11 ইন্টু পাই বাই টু মাইনাস থিটা, তাহলে কি হবে বলো তো? যেহেতু বিজোড় সংখ্যা তাহলে এটাও কিন্তু কজ হয়ে যাবে, থিটার জায়গায় থিটা বসবে। বাট সাইন দেখো 11 বার অতিক্রম করছে, অতিক্রম কইরা তারপরে মাইনাস থিটা, তার মানে সে কিন্তু এই চতুর্ভাগে ফেরত আসছে। অর্থাৎ এটা কত নম্বর চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ। আর তৃতীয় চতুর্ভাগে সাইন অনুপাত কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ, তাহলে এখানেও কিন্তু একটা মাইনাস হবে। এইভাবে তুমি পরেরটা দেখো, কজ কজ 11 পাই প্লাস মাইনাস থিটা, তাহলে 11 ইন্টু পাই প্লাস থিটা। এখন আমাদের এখানে কিন্তু পাই আছে, বাট আমাদের যে ফরম্যাটটা আমি গত ক্লাসে শিখাইছি সেখানে কিন্তু পাই বাই টু আনতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা পাই বাই টু কিভাবে আনতে পারি দেখো তো। এই জিনিসটা কি আমরা এইভাবে লিখতে পারি, পাই বাই টু ইন্টু 11, এখানে আবার ইন্টু টু, মানে এখানে একটা 2 আনছো আবার এখানে একটা 2 আনছো, তাইলে কি কাটাকাটি হইলে এই জিনিসটাই থাকবে। হ্যাঁ, তাহলে 11-র সাথে তুমি যদি 2 গুণ করো তাহলে কত হয়? 11 দুগুণে 22, তাহলে 22 ইন্টু পাই বাই টু প্লাস থিটা। এখন দেখো তো, আমার যেহেতু এটা জোড় সংখ্যা, এন এর ভ্যালু যেহেতু জোড় সংখ্যা, তাহলে আমার কস কি চেঞ্জ হবে নাকি সেম থাকবে? অবশ্যই সেম থাকবে, তাই না? আচ্ছা, তাহলে 22টা চতুর্ভাগ অতিক্রম করছে, দেখো এত আসলে ঘুরাইয়া ঘুরাইয়া তোমার অনেক সময় লাগবে। তুমি এই 22টে 4 দিয়ে ভাগ করো, এখানে যে এন এর ভ্যালুটা আসবে না, সেই এন এর ভ্যালুটাকে তুমি 4 দিয়ে ভাগ করো। 4 দিয়ে যদি ভাগ করো তাহলে হয় 4 5 20, আর ভাগশেষ থাকবে 2। এই কথাটার মানে কি জানো? এই কথাটার মানে যেহেতু ভাগফল 5, অর্থাৎ আমি 5 বার, দেখ এভাবে 5 বার ঘুরবো, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার সম্পূর্ণরূপে ঘুরবো, ঠিক আছে, 4টা চতুর্ভাগ মানে 20 ঘর অতিক্রম করলাম আর কি। ফুল 5 বার রাউন্ড দেওয়ার পরে তারপরে আরো 2 বার রাউন্ড দিতে হবে, তার মানে এই 1 ঘর তারপর 2 ঘর, ঠিক আছে। আমি এইখানে আপাতত আসি, মানে 2 নাম্বার চতুর্ভাগ আর 3 নাম্বার চতুর্ভাগের মাঝামাঝি। হ্যাঁ, এখন বসে প্লাস থিটা, যদি প্লাস থিটা হয় তাহলে কিন্তু এটা 3 নাম্বার চতুর্ভাগে এসে পড়বে, আর যদি মাইনাস থিটা হয় তাহলে কিন্তু এটা 2 নাম্বার চতুর্ভাগে ব্যাক করবে। আচ্ছা, আমি যে যে দেখাইলাম তোমরা কি জিনিসটা বুঝতে পারছো সেটা বলো আগে। হ্যাঁ, একটু কষ্ট করে বলো। ভাগফল হচ্ছে কত? 5 না? 5 মানে আমি 5 বার সম্পূর্ণ অতিক্রম করছি। কিভাবে? এই যে দেখো, এই একবার, একবারে 4টা কইরা ঘর আমরা অতিক্রম করি, এই 2 বার 8 ঘর, এই 3 বার 12 ঘর, এই 4 বার 4 4 16 ঘর, এই 5 বার 4 5 20 ঘর, তারপরে 21 ঘর, এই 22 ঘর, 22 ঘর যাওয়ার পরে
আরো প্লাস থিটা, তার মানে 3 নাম্বার চতুর্ভাগ। আর যদি মাইনাস থিটা থাকতো তাহলে 2 নাম্বার চতুর্ভাগ। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কস তারপর থিটা। এখন বলো তো 3 নাম্বার চতুর্ভাগে কজের ভ্যালু, এই যে কজের ভ্যালু কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ, তাহলে এখানে একটা মাইনাস দাও। আবার আমাদের অন্য যে কোশ্চেনটা ছিল যে কস 22 ইন্টু পাই বাই টু, আমি কিন্তু প্লাস থিটাটা বের করছি, এখানে কিন্তু প্লাস মাইনাস থিটা, তাহলে মাইনাস থিটাটা বের করতে হবে। মাইনাস থিটা সমান সমান কি হবে দেখো তো, যেহেতু জোড় সংখ্যা তাহলে কস থিটা। আচ্ছা, এরপরে আমার দ্বিতীয় চতুর্ভাগে কজের ভ্যালু কি পজিটিভ নাকি নেগেটিভ? দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু নেগেটিভ, তাহলে এখানে একটা মাইনাস দিতে হবে। বুঝতে পারছো? এগুলো খুবই সহজ, ঠিক আছে, কঠিন কিছুই নাই। এর পরেরটা দেখো তো কি বলছে, টেন 7 ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস থিটা। আচ্ছা, প্রথমে প্লাস থিটাটা আমরা বের করি। এটা তুমি দেখা বলো তো এটার অ্যান্সার কি হইতে পারে। যেহেতু পাই বাই টু ফরম্যাটে আমার আছে, তাহলে 17 একটা বিজোড় সংখ্যা, তাহলে টেন কিন্তু আর টেন থাকবে না, টেন হয়ে যাবে কট। আর এখানের যে থিটা সেটা বসাও। এখন চিন্তা করবে এটা পজিটিভ নাকি নেগেটিভ। দেখো 17 মানে কি, 17কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো তাহলে কত হয়, 4 4 16, আর ভাগশেষ কত থাকবে 1, মানে 4 বার সম্পূর্ণ অতিক্রম করবা। হ্যাঁ, তারপরে আরো 1 ঘর অতিক্রম করবা। আরো 1 ঘর অতিক্রম করার পরে তুমি কিন্তু আসো এই এই জায়গাটায় আসো। তুমি কোন জায়গাটায় আসো, তুমি আসো এই জায়গাটায়, এই দেখো 4 বার অতিক্রম করার পর এই জায়গায়, তারপর আরো 1 ঘর অতিক্রম করার পর এই জায়গাতে আসো। তারপরে বলছে প্লাস থিটা, তার মানে তুমি এখানে এসে পড়ছো, মানে দ্বিতীয় চতুর্ভাগে। এখন দ্বিতীয় চতুর্ভাগে টেনের ভ্যালু কি পজিটিভ নাকি নেগেটিভ? টেনের ভ্যালু কিন্তু কি, টেনের ভ্যালু কি দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ, তাহলে এখানে আমি এটা মাইনাস দেব। আবার যদি আমি প্লাস থিটার কথা চিন্তা করি তাহলে কি হবে বলো তো, তাহলে আমি 17 ঘর অতিক্রম করার পর এখানে আসি, তারপর আচ্ছা সরি, প্লাস থিটাটা আমি একবার করছি, আমরা তো মাইনাস থিটা এখন করবো, তাই না, মাইনাস থিটা। আচ্ছা, তাহলে যদি এটা মাইনাস থিটা হয় তাহলে কি হবে বলো তো, 17টা ঘর অতিক্রম করার পরে আমি এইদিকে আসি, ঠিক আছে, এইভাবে এইভাবে কইরা আমি এখন এইদিকে আসি, তারপরে মাইনাস থিটা, অর্থাৎ আমি এই দিকে এসে পড়ছি, মানে প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছি। আর প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক অনুপাতেই পজিটিভ, অর্থাৎ কেন কি হবে পজিটিভ। বুঝতে পারছো? তো সেই সময় উত্তর কি হবে, সেই সময় কিন্তু আমার উত্তর হবে শুধুমাত্র কট থিটা, মাইনাস কিন্তু থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আছে কট, কট 18 পাই প্লাস মাইনাস থিটা। তাহলে এইটাকে তো আমি জাস্ট তোমাকে ফরম্যাটটা দেখাই দিই। ফরম্যাটটা কি হবে, এটা হবে 36 ইন্টু পাই বাই টু। আমাদের যেহেতু পাই বাই টু ফরম্যাটে নেওয়া লাগবে, তো এখানে আমি পাই বাই টু, পাইকে 2 দিয়ে ভাগ করছি আর 18কে 2 দিয়ে গুণ করছি, তাহলে আমার এটা আসে প্লাস মাইনাস থিটা। এটার অ্যান্সারটা কমেন্ট করে লিখে দেবা। আবার এই যে সেক, সেক এটা কিন্তু করাই আছে যে 19 ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস থিটা, তোমরা নিজেরাই পারবা। লাস্টেরটা কোসেক 16 ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে আমি প্রথম 3টা করাই দিছি, আর বাকি 3টা তোমরা নিজেরা কইরা কমেন্ট সেকশনে অ্যান্সার দিয়ে দেবা। 23 নাম্বারটা দেখো, মান নির্ণয় করো। ঠিক আছে, এখানে কিন্তু আগের এই 3টে এইচডব্লিউ তোমরা সবাই নিজেরা করবা। মান নির্ণয় করতে বসে, এগুলো আরো সহজ, এখানে আমি 2-3টা করাই দিই। দেখো ক সাইন 10 পাই প্লাস থিটা। এখন এই ফরম্যাটে আমাদের রাখা যাবে না, আমাদের আইডিয়াল ফরম্যাটে নিতে হবে। আইডিয়াল ফরম্যাটটা কেমন, এন ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস থিটা, তাই তো। আচ্ছা, এখানে তো পাই আছে, তাহলে আমার পাই বাই টু আনতে হবে। এখানে যেহেতু তুমি পাইকে 2 দিয়ে ভাগ করছো, তাহলে তোমার 10কে 2 দিয়ে গুণ করতে হবে, নাইলে কি সমতা বজায় থাকবে না, তাই না, মান নাইলে চেঞ্জ হয়ে যাবে। এখানে 2 দিয়ে ভাগ করছো আর এটাকে 2 দিয়ে গুণ করবে, তাহলে 10 গুণে 20 প্লাস থিটা। আচ্ছা, এখন একটু বলো তো কত হয়, যেহেতু 20 কিন্তু 4-এর গুণিতক, ঠিক আছে, তুমি যদি ভাগ করো তাহলে 4-5 20 পাবা, অর্থাৎ 5 বার সম্পূর্ণ মানে সবকিছু অতিক্রম করবে, ঠিক আছে, 5 বার সম্পূর্ণভাবে ঘুরবে। 5 বার সম্পূর্ণভাবে ঘোরার পরে আরো একটুখানি যাবে, আর একটুখানি গেলে এটা কিন্তু প্রথম চতুর্ভাগে থাকবে। ঠিক আছে, প্রথম চতুর্ভাগে, আর প্রথম চতুর্ভাগে সাইনের ভ্যালু কিন্তু পজিটিভ, সো
সাইন থিটা। হয়ে গেছে। কোনো সমস্যা তোমাদের? আচ্ছা, পরেরটা দেখো, খ কজ 19 পাই ডিভাইডেড বাই 3। এইটা আমরা কিভাবে সলভ করতে পারি? কারো কি কোনো আইডিয়া আছে? আইডিয়া থাকলে শেয়ার করো দেখি। আচ্ছা, 19কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো তাহলে কত হয়? ভাগ তো করতেই পারো তোমরা সবাই। 19 ভাগ 3, 3 ছক 18, ভাগশেষ 1। আচ্ছা, তাহলে পূর্ণ সংখ্যা 6। ওকে, আচ্ছা তাহলে 3 ছক কত? 3 ছক 18। তুমি 19 পাইকে ভাঙ্গাইয়া এইটা লিখতে পারো কিনা বলো তো? 19 পাইয়ের জায়গায় তুমি লিখবা 18 পাই যোগ পাই। এই কথাটা কি তুমি লিখতে পারো নাকি পারো না? আচ্ছা, লিখতে পারো। আচ্ছা, এরপরে দেখো তো, কস এই যে 18 পাই ডিভাইডেড বাই 3, তার মানে কি? 18 পাইকে 3 দিয়ে ভাগ করো, ভাগ করলে হবে 6 পাই, প্লাস প্লাস প্লাসে প্লাস পাই বাই 3। এরপরে আমি আইডিয়াল ফরম্যাটে নিয়ে যাব। আইডিয়াল ফরম্যাটটা কেমন? ওই যে কস পাই আছে তো এখানে, 12 × পাই বাই 2 হবে। ঠিক আছে, 12 × পাই বাই 2 প্লাস পাই বাই 3। এখন যেহেতু আমার এটা একটা জোড় সংখ্যা, তাহলে কস কিন্তু চেঞ্জ হবে না, কসই থাকবে। আর পাই বাই 3 আছে, পাই বাই 3 লেখা দাও। কেউ আবার ভুলে পাই বাই 2 লিখতে যাইও না, ঠিক আছে? এইটা হলো আমাদের থিটা, তো তুমি এই থিটার জায়গায় পাই বাই 3 লিখবা। এরপরে চিন্তা করো যে এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। 12 × পাই বাই 2 মানে কি? মানে হলো 3 বার সম্পূর্ণরূপে অতিক্রম করছে। 3 বার সম্পূর্ণরূপে অতিক্রম করার পরে একটুখানি গেছে, মানে যেহেতু পজিটিভ অ্যাঙ্গেল, তার মানে এটা কিন্তু এখন প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে। আর প্রথম চতুর্ভাগে কজের ভ্যালু পজিটিভ, সো এটা পজিটিভই থাকবে। কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? আর এই যে কস পাই বাই 3, পাই বাই 3 মানে কি? পাই বাই 3 এটা তো বৃত্তীয় পদ্ধতিতে আমি বলতেছি, বাট ষাটমূলক পদ্ধতিতে পাই বাই 3 মানে হলো 60 ডিগ্রি। আর কস 60 ডিগ্রির ভ্যালু কি তোমাদের জানা আছে কারো? সবারই জানা থাকার কথা। কত? হাফ। ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখো গ নাম্বারটা কি বলছে। গ নাম্বারটা এখন একটু তাড়াতাড়ি আমি করাই যাই। যে 11 পাই ডিভাইডেড বাই 6, তুমি সিম্পলি কি করবা? আচ্ছা দাঁড়া একটু ব্যাখ্যা দেই, নাহলে অনেকে আবার বুঝবে না যে আমি আসলে কি করতেছি। 10, তুমি নিচে আছে কি 6 না, তাহলে 6-এর গুণিতক তুমি হিসাব করো। 6 অক্ষে 6, 6 × 2 = 12, 3 ছক 18। আচ্ছা, 11-র সব থেকে কাছে আছে কোন গুণিতক? অবশ্যই 12। তাহলে তুমি 11 পাইকে ভাঙাই এইভাবে লিখতে হবে, 12 পাই মাইনাস পাই। ঠিক আছে, 12 পাই থেকে পাই বিয়োগ করলেই আমরা 11 পাই পাবো। এতটুকুতে কারো কি কোনো কনফিউশন আছে? আর নিচে যে 6 আছে, 6 বসাই দিলাম। এর পরবর্তী লাইনে দেখো 12 পাইকে তুমি যদি 6 দিয়ে ভাগ করো তাহলে কত হয়? 2 পাই, তাই না? 12কে 6 দিয়ে ভাগ করলে 2, 2 পাই মাইনাস পাই বাই 6। এরপরে এখন তো তোমরা সবাই পারো, এই যে 2 পাই যেহেতু আছে, তার মানে এটা কি 4 × পাই বাই 2, যেহেতু জোড় সংখ্যা। তাহলে আচ্ছা এটা লিখি আমরা, এত ফাঁকিবাজি না করাই ভালো। 4 × পাই বাই 2, তোমরা অলওয়েজ ফরম্যাটে নিবা, হ্যাঁ, ফাঁকিবাজি করবা না, তাহলে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, এরপর যেহেতু জোড় সংখ্যা, তাহলে 10 কিন্তু 10ই থাকবে। আর এখানে যে পাই বাই 6 আছে, পাই বাই 6 লেখো, মাইনাস পাই বাই 6 আবার লিখতে যাইও না, শুধু পাই বাই 6, পাই বাই। এরপর তুমি চিন্তা করবে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ। যেহেতু 4 তার মানে 4টা ঘর অতিক্রম করছে বা সম্পূর্ণভাবে একবার ঘুরছে, তারপরে বলছে মাইনাস পাই বাই 6, অর্থাৎ এর চিত্রটা কিন্তু অনেকটা এরকম। দেখো, সম্পূর্ণরূপে একবার ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই 1টা 2টা 3টা 4টা, তারপরে মাইনাস, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে গেছে পাই বাই 6, মানে কি 30 ডিগ্রি, ঘড়ির কাঁটার দিকে গেছে 30 ডিগ্রি। তাহলে এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে? চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে। আর চতুর্থ চতুর্ভাগে 10-এর ভ্যালু কিন্তু নেগেটিভ, সো এখানে একটা মাইনাস দিয়ে দিতে হবে। তোমরা কি মানে বুঝতে পারছো এটা? বলো। আচ্ছা, এর পরেরটা
এরপরটা অনেকের একটু সমস্যা হইলেও হইতে পারে, হ্যাঁ, কারণ এখানে প্রথমেই থিটা দেওয়া আর পাই বাই বা পাই রিলেটেড যে টার্মটা সেটা কিন্তু পরে দেওয়া, দেখছো এটা কিন্তু পরে দেওয়া, বাট আগে আমরা যতগুলো অঙ্ক সলভ করছি সেখানে পাই রিলেটেড টার্ম প্রথমে দেওয়া ছিল। ইভেন আমাদের যে ফরম্যাটটা আছে আদর্শ সেখানেও কিন্তু পাই বাই টু বা পাই রিলেটেড যে পথটা থাকবে সেটা আগে থাকবে, তাই তো? তাহলে এটাকে যদি আমি আগে নিতে চাই তাহলে কি করতে পারি, দেখো কট থিটা মাইনাস, আচ্ছা কোশ্চেন আর তোলা লাগবে না, কোশ্চেন তো অলরেডি একবার তোলা আছেই, তাহলে আমরা কি করতে পারি দেখো তো, আমি সিম্পলি মাইনাস 9 পাই ডিভাইডেড বাই 2 প্লাস থিটা এভাবে লিখতে পারি কিনা, এটাকে প্রথমে লিখছি ওইটাকে পরে লিখছি, কোনো সমস্যা আছে বলো? কোনো সমস্যা নাই। আচ্ছা এরপরে দেখো কট, এখন আমাদের যে আদর্শ রূপটা ছিল, যে ফরম্যাটটা আমি তোমাদেরকে শিখাইছি গত ক্লাসে, সেখানে কিন্তু পাই বাই টু রিলেটেড যে টার্মটা থাকবে সেটা অলওয়েজ পজিটিভ হবে, কখনো নেগেটিভ হইতে পারবে না, বাট এখানে কিন্তু নেগেটিভ দেওয়া, তাহলে আমার নেগেটিভটা আমি সরাইতে চাইতেছি, তাহলে আমার কি করতে হবে, মাইনাস কমন নিতে হবে, তাহলে আমি এখানে মাইনাসটা কমন নেই, মাইনাস কমন নিলে কি থাকে দেখো তো, 9 পাই ডিভাইডেড বাই 2 মাইনাস থিটা, আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। তোমরা কি বুঝতে পারছো বলো? কোনো কনফিউশন নাই এখানে? আচ্ছা দাঁড়া, এই পার্টটা একটু ছোট কইরা দিই, এখানে আমাদের একটু জায়গা লাগবে। দেখো এখন আমরা জানি যে কটের ভিতরে যদি এভাবে মাইনাসটা থাকে, এই যে আমি কিন্তু তোমাদেরকে দেখাইছি, সাপোজ এটা কট, কট মাইনাস থিটা সমান সমান আমরা কি লিখতে পারি, সমান সমান আমরা লিখতে পারি মাইনাস কট থিটা, তাই তো? তাহলে এইখানে এই সেম জিনিসটাই হবে, এই যে এই মাইনাসটা দেখতেছো না, কট মাইনাস, এই মাইনাসটা একেবারে আগে চলে আসবে, ঠিক আছে, একেবারে আগে চলে আসবে, আর এখানে থাকবে কট 9 পাই ডিভাইডেড বাই 2 মাইনাস থিটা। কারো কি বুঝতে কোনো সমস্যা? এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতেও পারো, নাও দিতে পারো, তোমাদের ইচ্ছা। এরপরে এই যে এই জিনিসটা আমরা এখন পারবো, এই যে কট, বাট এখানে আছে কি 9 ইন্টু পাই বাই 2, অর্থাৎ একটা বিজোড় সংখ্যা আছে এনের জায়গায়, তাহলে কট কিন্তু চেঞ্জ হয়ে টেনে পরিণত হবে। আবার থিটা আছে, তাহলে থিটাকে লেখা নাও। এরপরে চিন্তা করো এটা কোন চতুর্ভাগ, 9, তার মানে আমার এটা কিন্তু প্রথম চতুর্ভাগের, প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগের মাঝামাঝি, তারপর সেখান থেকে আবার মাইনাস থিটা, তার মানে এটা কিন্তু প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে। তোমরা মেবি অনেকে বোঝো না, এই যে দেখো 9 ইন্টু পাই বাই 2 মানে কেজি 1 2 3 4 5 6 7 8 9 এখানে আছে, তারপর সেখান থেকে মাইনাস থিটা, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যাবে থিটা কোণ, তার মানে এটা কিন্তু প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে। আর আমরা জানি প্রথম চতুর্ভাগে কট পজিটিভ, শুধু কট না, যত ত্রিকোণমিতিক অনুপাত আছে সবাই পজিটিভ, তাহলে যেহেতু কট পজিটিভ তাহলে এখানে কিন্তু প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস টেন থিটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। বুঝতে পারছো অঙ্কটা? বলো সমস্যা আছে কিনা কোনো? লাস্টের ম্যাথটা একেবারে সহজ, সেক -17 পাই ডিভাইডেড বাই 2, অনেকে একটু আউলাইতে পারে, বাট যারা ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে করছো তারা জানো যে সেক আর কস এই দুইটা যদি এখানে ভিতরে মাইনাস থাকে ওরা কিন্তু মাইনাসটাকে খাইয়ে ফেলায়, তাই না? এই যে এরকম না বিষয়টা, এই যে কস, কস মাইনাস থিটা সমান সমান আমরা কি লিখতে পারি, কস থিটা। আবার সেক মাইনাস থিটা সমান সমান আমরা কি লিখতে পারি, সেক থিটা। বাট অন্য যত ত্রিকোণমিতিক অনুপাত আছে, সাপোজ টেন, টেন মাইনাস থিটা কিন্তু আমরা টেন থিটা লিখতে পারবো না, সেখানে কিন্তু মাইনাসটা লিখতে হবে। তোমাদের কি সেটা মনে আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এর পরবর্তী লাইনে আমি কিন্তু ডিরেক্ট এই কথাটা লিখতে পারি যে সেক 17 পাই বাই 2, মাইনাসটাকে আমরা সরাই ফেলাইছি। এরপরে দেখো 17 ইন্টু পাই বাই 2, এখানে কিন্তু ওই যে থিটার পার্টটা নাই, ঠিক আছে, জাস্ট এতটুকুই দেওয়া। তাহলে যেহেতু বিজোড় সংখ্যা, আচ্ছা যেহেতু বিজোড় সংখ্যা তাহলে কি হবে বলো তো, সেক কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেক চেঞ্জ হয়ে কিসে পরিণত হবে, কোসেকে। আর আমাদের এখানে যেহেতু কোনো থিটা দেওয়া নাই, আমি একটা কাজ করি, ফরম্যাট হিসেবে লেখার জন্য এখানে যদি আমি +0 ডিগ্রি দেই কোনো সমস্যা আছে?
কোনো সমস্যা নাই, বা -0 ডিগ্রিও দিতে পারো, তোমাদের ইচ্ছা, ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, তাহলে কোসেক আর থিটার জায়গায় লাগবে কি 0 ডিগ্রি, কোসেক 0 ডিগ্রি। আর এখন বলো তো এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে সেটা কিন্তু আমার বুঝতে হবে। দেখো 17টা ঘর অতিক্রম করছে, 17টা ঘর অতিক্রম করলেও কিন্তু প্রথম চতুর্ভাগ আর দ্বিতীয় চতুর্ভাগের ঠিক মাঝামাঝি অবস্থান করতেছে। তাহলে আমি যদি ধইরা নিই প্রথম চতুর্ভাগ, তাহলে কিন্তু আমার যেহেতু সেক, তাহলে এটা পজিটিভ হবে। কিন্তু আমি যদি দ্বিতীয় চতুর্ভাগ ধরি, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সেক নেগেটিভ, তখন কিন্তু এখানে মাইনাস হবে। আসলে আমার মনে হয় এটা প্লাসই রাখা উচিত। ঠিক আছে, তোমাদের বইতে কি দেওয়া সেটা একটু দেখো তো সবাই। তোমাদের বইতে সম্ভবত জাস্ট প্রথম চতুর্ভাগের কথাই বলা আছে। ঠিক আছে, কারণ যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে আর যায় নাই, এই জন্য দ্বিতীয় চতুর্ভাগের কথা চিন্তাই করে নেয়। তো এখানে প্লাস হবে, প্লাস কোসেক 0 ডিগ্রি। কোসেক 0 ডিগ্রির মান কত তোমরা একটু বলো তো কেউ আমারে। সাইনের উল্টা না কোসেক, তাহলে সাইন 0 ডিগ্রির ভ্যালু কত? সাইন 0 ডিগ্রির ভ্যালু হলো গিয়ে 0। দেখো আমার মুখস্থ না, আমি এই টেকনিক ইউজ করে বের করি। সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, আর কোসেক 0 ডিগ্রি হলো সাইন 0 ডিগ্রির উল্টা। আর আমরা জানি শূন্যকে উল্টাইলে হয় অসংজ্ঞায়িত। যাক, তাহলে এই আমাদের উদাহরণ 23, সবকিছু কিন্তু আমি করাই দিছি। উদাহরণ 24-এ কি আছে দেখো তো। এগুলো আরো সহজ, হ্যাঁ একেবারে সহজ, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে তোমাদের নিজেদেরকে, আর কিছুই না। সাইন 11 পাই ডিভাইডেড বাই 90। আচ্ছা আমরা আগে তুলি, সাইন 11 পাই ডিভাইডেড বাই 90 প্লাস কস পাই বাই 30 প্লাস সাইন। আচ্ছা দেখো তো, এটা উপরে কত আছে? উপরে আছে 101, 101 পাই, আর নিচে আছে 90। এখন তুমি যদি 90-এর গুণিতকের কথা চিন্তা করো, তাহলে 90 অক্ষে 90, 90 দুগুণে 180। তাহলে এই 101 পাইকে আমরা একটু ভাঙাইয়া কি লিখতে পারি না বলো? 101-এর জায়গায় 101 পাইয়ের বদলে তুমি লিখবা 90 পাই যোগ 11 পাই। 90 পাই কেন হইলো এখানে? কারণ 101-এর সব থেকে নিকটবর্তী 90-এর গুণিতক হলো 90, 180 না। যাক, প্লাস কস, দেখো 31 আছে উপরে আর নিচে আছে 30, তাহলে 31 পাইকে তোমরা ভাঙাইয়া 30 পাই যোগ পাই মানে 1 পাই আর কি লিখতে পারো না? এগুলো সহজ, এগুলো কঠিন না। কস এটা পাই বাই 3 ইন্টু পাই। আচ্ছা দেখো, এখন এই যে আমি কাজগুলা করলাম, আমি কেন করলাম তোমাদের মনে সাধারণভাবে এই প্রশ্নটা আসা উচিত, তাই না? আচ্ছা এখানে আসলে সমান চিহ্ন, যেহেতু আমরা মান নির্ণয় করতেছি। আচ্ছা তাহলে এটা যেরকম ছিল সেভাবেই থাকুক, সাইন 11 পাই ডিভাইডেড বাই 90 প্লাস পরেরটাও যেরকম ছিল সেরকমই থাকুক। এর পরেরটা এই যে 3 নাম্বারটা দেখো তো, এটা আমি কি করতে পারি? এটাকে আমি যেহেতু এইভাবে ভাঙাইছি, এখন 90 পাই বাই 90 মানে কি? 90 পাইকে 90 দিয়ে তুমি যদি ভাগ করো, তাহলে 90 90 কাটাকাটি থাকে, শুধুমাত্র পাই, প্লাস প্লাসে প্লাস 11 পাই ডিভাইডেড বাই 90 প্লাস কস। কজের ক্ষেত্রে দেখো 30 পাইকে 30 দিয়ে ভাগ করলে কত হয়? পাই, প্লাস পাই বাই 30। এই পর্যন্ত কারো কি কোনো কনফিউশন আছে? খুবই সহজ, এগুলো কনফিউশন থাকা উচিত না। দেখো এগুলা যেরকম ছিল সেরকমই থাকবে, যে সাইন 11 পাই ডিভাইডেড বাই 90। আচ্ছা এইটা দেখো তো, এটার মান কত আসে? সাইন পাই আছে না, পাই মানে কি 2 ইন্টু পাই বাই 2, যেহেতু জোড় সংখ্যা তাহলে সাইন কিন্তু চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে। আবার এখানে আছে কত? থিটার জায়গায়। আচ্ছা ভালো কথা, এখানে তো 11 পাই বাই 90 আছে, আমি তো থিটাটাকে সম্পূর্ণরূপে আলাদা করতে পারি নাই। তারপর আচ্ছা এইটাই মনে করো আমাদের এখন থিটা, তাহলে সাইন 11 পাই ডিভাইডেড বাই 90। এখন একটু চিন্তা করো তো, সাইন কি হবে? 2 ইন্টু পাই বাই 2 মানে 2টা চতুর্ভাগ অতিক্রম করছে। কিরকম? এই যে মনে করো এই যে 2টা চতুর্ভাগ অতিক্রম করছে, 2টা চতুর্ভাগ অতিক্রম করার পরে
আরো গেছে সামনে, মানে 3 নাম্বার চতুর্ভাগে অবস্থান করতেছে। এখন 3 নাম্বার চতুর্ভাগে সাইন কি পজিটিভ নাকি নেগেটিভ? আমার জানা মতে 3 নাম্বার চতুর্ভাগে সাইন হলো গিয়ে নেগেটিভ, সো এটা কিন্তু মাইনাস হবে। আবার পরেরটা দেখো তো, কস কস 2 × π/2, ঠিক আছে, 2 × π/2, তাহলে কস কিন্তু কজই থাকবে যেহেতু জোড় সংখ্যা আছে এখানে একটা, আমি ওইটা লিখলাম না, তোমরা মনে 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 আর কি আমি হিসাবটা কইরা ফেলাইছি, তোমরা লাগলে লেখো আরেকটা লাইন এক্সট্রা কইরো, ঠিক আছে, ওই ফরম্যাট অনুসারে সাজাবা সেখানে। কস π/30, এখন বলো তো এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? দুইটা চতুর্ভাগ অতিক্রম করছি, তারপরে আরো কিছু গেছি, মানে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছি, আর তৃতীয় চতুর্ভাগে কস কিন্তু নেগেটিভ, সো এখানে কিন্তু মাইনাস হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। আর লাস্ট থাকবে এই জিনিসটা, প্লাস কস 5/3 ইন্টু পাই। এখন একটা জিনিস লক্ষ্য করছো, এটাও সাইন 11π ডিভাইডেড বাই 90, আর এইটাও সাইন 11π ডিভাইডেড বাই 90, এটা প্লাস এটা মাইনাস, অর্থাৎ কি হয়ে যাবে বলো তো, কাটাকাটি হয়ে যাবে। তাহলে কাটাকাটি করো, এটা এটা কাটাকাটি, আবার এইটা থেকে এইটা বিয়োগ করলে কাটাকাটি, তাহলে আমার অবশিষ্ট থাকে শুধুমাত্র এইটা। তাহলে এখন ওইটা লিখে ফেলো, cos 5π ডিভাইডেড বাই 3। এখন এই যে 5π ডিভাইডেড বাই 3 আমি লিখলাম, এটার ভ্যালু কত কারো কি জানা আছে? পাই মানে তো 180, 180 কে 3 দিয়ে ভাগ করলে হবে 60, 60-র সাথে আচ্ছা হ্যাঁ 180 কে 3 দিয়ে ভাগ করলে 60, 60-এর সাথে 5 গুণ করলে 300। এই জিনিসটাকে আমরা একটু সিম্পলিফাই করি, দেখো তো 5π আছে উপরে, নিচে আছে 3, তুমি 3-এর গুণিতকের কথা একটু চিন্তা করো তো, 3-এর একটা গুণিতক হলো 3 3, 3 2 6, 5-এর সব থেকে কাছে কি 3 নাকি 6? 5-এর সব থেকে কাছে হইল 6, তাহলে আমার এইটাকে আসলে ভাঙান লাগতো এইভাবে, আমি এটা ভাঙাই নাই ভুলে, কস উপরে হয়তো 6π মাইনাস পাই আর নিচে 3, তারপরের লাইনে কস দেখো 6π কি 3 দিয়ে ভাগ করলে কত হয় 2π, প্লাস মাইনাসে মাইনাস π/3। এর পরবর্তী লাইনে আবার আমি যদি ফরম্যাট অনুসারে সাজাই তাহলে হবে 4 × π/2। তোমরা কি বুঝছো কিভাবে 4 × π/2 হয়েছে? আমি পাইকে 2 দিয়ে ভাগ করছি আর এই 2কে 2 দিয়ে গুণ করছি। কারো কোনো কনফিউশন আছে এখানে বলো? এরপরে দেখো 4 একটা জোড় সংখ্যা, তাহলে কস কজের মতো থাকবে, এখানে যে অ্যাঙ্গেলটা আছে অর্থাৎ π/3 বা 60 ডিগ্রি সেটা আমাদের এখানে লিখতে হবে। এখন আমি চিন্তা করবো এটা কি পজিটিভ নাকি নেগেটিভ। আচ্ছা এটা তুমি বলো, এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে? অবশ্যই চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে, তাই তো? কিভাবে? এই যে 4 বার ঘুরছে, 1 2 3 4, তারপরে আবার মাইনাস মাইনাস অ্যাঙ্গেল না, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে গেছে, তার মানে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে। আচ্ছা, আর চতুর্থ চতুর্ভাগে কজের ভ্যালু কিন্তু পজিটিভ, অর্থাৎ এটা পজিটিভই থাকবে। কস 60 ডিগ্রির ভ্যালু কি তোমাদের মুখস্থ আছে না? হাফ। তাহলে এই পুরো অঙ্কটায় কারো কি কোনো কনফিউশন আছে বলো? এরপরে দেখো একটা কাজ আছে, কাজটা তোমরা নিজেরা এখন চেষ্টা করবা, তারপরে আমার অ্যান্সারের সাথে মিলাবা, ঠিক আছে? cos স্কোয়ার পাই ডিভাইডেড বাই 15 প্লাস cos স্কোয়ার, আচ্ছা 13π ডিভাইডেড বাই 30, আচ্ছা দেখো cos স্কোয়ার 13π ডিভাইডেড বাই 30 প্লাস cos স্কোয়ার 16π বাই 15, আচ্ছা 16π, তাই না? 15-র থেকে কিন্তু বড়, নিচে আছে কত 15, এখানে আছে 16, এটা কিন্তু 15-র থেকে বড়, তাহলে 16πকে আমরা একটু ভাঙাইয়া লিখতে চাইতেছি, কিভাবে লিখবা দেখো, 15-র গুণিতক কি 15 কে 15, 15 দুগুণে 30, 16-র সব থেকে কাছে আছে 15, তাইলে আমরা 16πকে লিখবো 15π প্লাস পাই। এই যে আমি ভাঙাইয়া লিখি, এটা কি তোমরা পারবা পরীক্ষার হলে? তারপর এই যে 47π, এটাকে আমরা ভাঙাইয়া কিভাবে লিখতে পারি বলো তো? এটাকে আমরা ভাঙাইয়া এইভাবে লিখতে পারি যে 30π প্লাস 17π ডিভাইডেড বাই 30, বাট এইভাবে আমরা লিখবো না, কারণ তুমি যদি 30 ঘরের নামটা পড়ো, মানে সরি গুণিতক আর কি, 30 অক্ষে 30, 30 দুগুণে 60, দেখো 47 কিন্তু 60-এর বেশি কাছে,
তাহলে আমরা এই 60-র মাধ্যমে আসলে ওরে ভাঙাবো, ঠিক আছে? আমরা 30 পাই প্লাস 17 পাই করবো না, আমরা কি করব, আমরা 60 পাই মাইনাস কত 60 থেকে কিন্তু 13 বিয়োগ করলে 47 হয়, তাহলে 13 পাই। বুঝছো? আচ্ছা, এরপরে cos স্কোয়ার পাই বাই 15 যেরকম আছে সেরকম লিখে ফেলো। cos স্কোয়ার 13 পাই বাই 30 প্লাস, আচ্ছা এখন দেখো তো এই যে 15 পাই কি 15 দিয়ে ভাগ করো, তাহলে কি 15 15 কাটাকাটি, তাহলে আমার থাকে এরকম cos স্কোয়ার পাই প্লাস পাই বাই 15 আবার প্লাস cos স্কোয়ার, দেখো তো 60 পাইকে 30 দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে কত থাকে 2 পাই, 2 পাই প্লাস মাইনাসে মাইনাস 13 পাই ডিভাইডেড বাই 30। এই পর্যন্ত কি তোমরা সবাই বুঝছো ক্যালকুলেশনটা? তাহলে cos স্কোয়ার পাই বাই 15 প্লাস cos স্কোয়ার 13 পাই ডিভাইডেড বাই 30, এগুলো মানে যেরকম আছে সেরকমই আমরা রাখবো। এরপরে দেখো এই যে পাই পাই মানে হলো গিয়ে 2 ইন্টু পাই বাই 2, অর্থাৎ cos কিন্তু চেঞ্জ হবে না, হ্যাঁ যেরকম ছিল সেরকমই থাকবে, সাইন হবে না। তাহলে cos আগে লেখি, হ্যাঁ তারপরে যে অ্যাঙ্গেলটা কত পাই বাই 15 সেটাকে লেখো পাই বাই 15। আর এইখানে যে স্কোয়ারটা আছে না, এটাকে তুমি আপাতত একেবারে বাইরে লেখো। আমরা তো এটা নিশ্চয়ই জানি যে cos স্কোয়ার থিটা মানে কি, cos স্কোয়ার থিটা মানে হইলো cos থিটার হোল স্কোয়ার। তো এখানে cos স্কোয়ার থিটার রূপে ছিল, আমরা আপাতত এটাকে cos থিটা হোল স্কোয়ার এই ফরম্যাটে লিখতেছি, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এটা কিন্তু এখন হয় নাই, আমার তো বুঝতে হবে এটা কোন চতুর্ভাগে, cos কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে, আর তৃতীয় চতুর্ভাগে cos এর ভ্যালু কিন্তু নেগেটিভ, অর্থাৎ এটা কিন্তু মাইনাস হবে। বুঝতে পারছো? আচ্ছা এরপরে এটাকেও যেহেতু cos স্কোয়ার থিটা আছে, তাহলে এটাকেও কিন্তু cos থিটার হোল স্কোয়ার এই ফরম্যাটে আমার রাখতে হবে। আগে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারো তুমি চাইলে, বাইরে একটা হোল স্কোয়ার। আচ্ছা এখন cos আর 2 পাই মানে কি, 2 পাই মানে হলো 4 ইন্টু পাই বাই 2, অর্থাৎ এখানেও কিন্তু জোড় সংখ্যা, তাহলে cos কিন্তু চেঞ্জ হবে না, এই জন্যই আমি cos এখানে লিখতে পারছি। আর থিটা কত, এই যে 13 পাই ডিভাইডেড বাই 30। এখন এ কি পজিটিভ নাকি নেগেটিভ, দেখো ও কিন্তু চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে, আর চতুর্থ চতুর্ভাগে cos কিন্তু পজিটিভ, সো এখানে আমি প্লাস রাখছি। হ্যাঁ এরপর লাস্ট লাইন, একেবারে না লাস্ট লাইন না, এখন একটু খেলাধুলা বাকি আছে। cos স্কোয়ার পাই বাই 15 প্লাস cos স্কোয়ার 13 পাই ডিভাইডেড বাই 30। আচ্ছা দাঁড়াও, আমাদের কি কোনো লাইনে মিস্টেক আছে কোনো, তো চেষ্টা একটু দেখতে হবে বিষয়টা। পাই বাই 15, না সমস্যা তো আপাতত পাইতেছি না, কিন্তু এটা যেরকম হওয়ার কথা ছিল বা যেই সেরকম হইতেছে না কেন জানি। যাক দাঁড়াও দেখি, কইরা কইরা দেখি। প্লাস এই মাইনাস আর বাইরে যেহেতু স্কোয়ার আছে, তাহলে মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে cos স্কোয়ার পাই বাই 15 প্লাস cos স্কোয়ার 13 পাই ডিভাইডেড বাই 30। এখন আমার মানে যেভাবে আসছে বুঝছো, এভাবে তো আসার কথা আসলে ছিল না। এই অঙ্কগুলা সাধারণত যেগুলো যেরকম হয় মানে সাইন স্কোয়ার থিটা কজ প্লাস কজ স্কোয়ার, আচ্ছা তোমরা কি এটা জানো এই অবেদটা, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে আমি যদি সাইন স্কোয়ার পাই বাই 15 পাই, এর সাথে যদি আমি কজ স্কোয়ার পাই বাই 15 যোগ করি, তাহলে আমার মান আসবে 1। এখন এই টাইপের ম্যাথ আসলে হওয়ার কথা ছিল লাস্টের লাইনে একটা সাইন স্কোয়ার থিটা হবে আর একটা কজ স্কোয়ার থিটা হবে, এইভাবে কইরা কইরা মনে করো 1 এটা এটা যোগ করলে 1, আবার এটা এটা যোগ করলে 1, তাহলে অ্যান্সার হবে 2, মানে এরকম হয়। বাট আমরা এইভাবেই করছি যে আমার সব কিছুই কজে পরিণত হয়ে গেছে, আমার তো সাইন স্কোয়ার নাই। এখন এইখান থেকে আমি আসলে কিভাবে করতে পারি, আচ্ছা আরেকটা ভালো কথা আমার মাথায় মাত্র আসলো, আমি কিন্তু কজ স্কোয়ার থিটার থেকে সাইন স্কোয়ার থিটাতে কনভার্ট করতে পারি। কেন, এরকম একটা সূত্র আছে না, কজ স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস
সাইন স্কোয়ার থিটা আছে কিনা বলো, সেই সূত্র একটু নিয়ে দেখি তো আমি করতে পারি কিনা। মনে করো এইখানে যে কজ স্কোয়ার থিটা আছে, এটার বদল আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে π/15। দেখি কইরা, বুঝছো হয় কিনা। প্লাস এইটা যে কোনো একটা একটা সাইন স্কোয়ারে রাখতে হবে আর একটা কজ স্কোয়ারে নিতে হবে। যেমন দেখো তো π/15, এইটাও π/15। তাহলে যেহেতু আমি প্রথমটাকে সাইন স্কোয়ারে নিছি, এইটাকে কিন্তু আমি সাইন স্কোয়ারে নেব না, এটা কজ স্কোয়ারেই থাকবে। ঠিক আছে, যদি এটাকেও সাইন স্কোয়ার নিই তাহলে তো আমি যেই লাও সেই কদু, তাই না? যেহেতু দুইটাই কজ স্কোয়ার আছে এই জন্যই কিন্তু আমি একটাকে সাইন স্কোয়ারে কনভার্ট করতে চাইতেছি, যাতে আমি এই সূত্রে নিতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। আমার আগে বুঝতে হবে আমি যে কাজটা করতেছি কেন করতেছি। আবার এই যে দ্বিতীয় যেটা দেখতেছো, এই যে 13π/30, আবার এখানেও 13π/30, মানে এইটাও থিটা এইটাও থিটা। তাহলে এইটা হয় তুমি এটাকে সাইন স্কোয়ারে কনভার্ট করবা, নাহলে এটাকে তুমি সাইন স্কোয়ারে কনভার্ট করবা। আচ্ছা, আমি প্রথমটাকে কনভার্ট করলাম, তাহলে কজ স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার 13π/30 প্লাস কজ স্কোয়ার, এগুলাকে যেভাবে ছিল সেরকমই তোমার লিখতে হবে। কজ স্কোয়ার π/15, আরেকটা কি কজ স্কোয়ার 13π/30। আচ্ছা, এখন একটু চিন্তা করো তো, এই যে 1 আর 1 যোগ করলে কত হয় 2। এখন আমার যে সূত্রটা, সেই সূত্রে কিন্তু সাইন স্কোয়ার থিটাও পজিটিভ হবে আবার কজ স্কোয়ার থিটাটাও পজিটিভ হবে, কিন্তু আমি দেখতে পাইতেছি এখানে এটাও মাইনাস সাইন স্কোয়ার এটাও মাইনাস সাইন স্কোয়ার। তাহলে আমি যদি মাইনাসটা কমন নেই তাহলে কেমন হয় বিষয়টা। মাইনাসটা আমি কমন নেই, মাইনাস যদি কমন নেই তাহলে কি থাকে, তাহলে প্লাস হয়ে যাবে এটা সাইন স্কোয়ার π/15, আবার প্লাস সাইন স্কোয়ার 13π/30। এই পর্যন্ত তোমাদের কি কারো কোনো সমস্যা আছে বলো? আচ্ছা, ঠিক আছে। আবার এইখানে কি আছে, প্লাস কজ স্কোয়ার π/, আচ্ছা তার এটা মুছে দিই আমরা। আচ্ছা, একটা কাজ করি, দাঁড়াও এখানে হুম আচ্ছা, আসলে এইখানে আমি যে মাইনাসটা কমন নিছি, শুধু এইখান থেকে তুমি যদি মাইনাসটা কমন নাও, পরবর্তীতে প্লাস কজ স্কোয়ার 13π/30 যদি এরকম করে করো, তাহলে এর পরবর্তী লাইনে তো আসলে তুমি সূত্রে মেবি নিতে পারবা না, কারণ তোমার এখানে এটার সাথে মাইনাসটা কমন নেওয়া আছে। যদি মাইনাসটা কমন নেওয়া না থাকতো তাইলে করতে পারতা। আচ্ছা, জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে যেতেছে, বুঝছো? সম্ভবত এইভাবে এই অঙ্কটা হবে না। তারপরও আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে একটু নিশ্চিত করে জানাতে পারবো যে আসলে এইভাবে অঙ্কটা হবে কিনা। হ্যাঁ, এইভাবে হইতে পারতো। উম আচ্ছা, দাঁড়াও তো একটু দেখি তো অন্যভাবে গুছাই লেখলে হয় কিনা। সাপোজ আমি যদি কজ স্কোয়ার থিটা এই দুইটা টার্মকে প্রথমে লিখি, কজ স্কোয়ার π/15 প্লাস কজ স্কোয়ার 13π/30। এরপরে এই যে পুরা জিনিসটা থেকে যদি আমি মাইনাসটা কমন নেই তাহলে কি হয় দেখি তো। মাইনাস যদি আমি এখান থেকে কমন নেই তাহলে মাইনাস স্কোয়ার π/16, বাট তাতে তো কোনো লাভ নাই আমার। আচ্ছা শোনো, এই অঙ্কটা এইভাবে করা যাবে না, আমাদের অন্যভাবে করতে হবে। দেখছো, আমি কিন্তু লজিক্যালি করছি সবকিছু, বাট তাও এই অঙ্কটা এইভাবে করা যাইতেছে না। তাহলে অঙ্কটা কিভাবে করতে হবে, আমার প্রথমেই চিন্তা করতে হবে যে আমার এখানে আছে কি π/15, দেখো একটাই আছে π/15, আরেকটাই আছে 16π/15। আর এখানে আছে 47π/30, আর এখানে আছে 13π/30। তাহলে লজিক আমারে কি বলে বলো তো? লজিক আমারে বলতেছে যে এইখানে তো π/15 অলরেডি আছে, তাহলে 3 নাম্বার পদ এইখানেও একটা π/15 আপনি আনতে পারেন কিনা।
আনতে তো পারি, কিন্তু আমি তো একবার আনছি, বাট তাতে তো কাজ হয় নাই আমার, কারণ কজ স্কোয়ার থিটাই রয়ে গেছে, সাইন স্কোয়ার থিটা আর হয় নাই। হুম। আচ্ছা, একটা কাজ করো, তুমি প্রথম লাইনে এটারে ভাঙাইতে যাইও না, ঠিক আছে? আচ্ছা, এটা কাজ করি, এটা পুরো জিনিসটারে আমরা মুছে দিই, ঠিক আছে? নতুন করে করি, হিজিবিজি হয়ে গেছে। সব মুছে দিলাম, হ্যাঁ। এখন আমরা নতুন করে এটা ট্রাই করি। একটু ঝামেলার জিনিসপাতি আছে এখানে। এই ম্যাথটা অবশ্যই একটা দাগ দিয়ে দিও, ঠিক আছে? তোমরা সবাই বইতে স্টার্ট দিয়ে দেবা। এটা আরেকবার করবা নিজেরা, আরেকবার না, 2-3 বার করে করবা। প্রথমেই কজ স্কোয়ার পাই বাই 15 প্লাস কজ স্কোয়ার 13 পাই বাই 30। আচ্ছা, তো এটাকে একসাথে 30-এর গুণিতক আকারে যদি আমি প্রকাশ করি, তাহলে কত হয়? তাহলে হবে 2 পাই ডিভাইডেড বাই 30। আপাতত কইরা দেখি, ঠিক আছে, যতদূর যাওয়া যায় আর কি। কজ স্কোয়ার 13 পাই ডিভাইডেড বাই 30। এখন আমি যা বুঝতেছি সেটা হলো এই জিনিসটা আর এই জিনিসটা, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। কিভাবে বুঝলাম? কারণ আমি মানে এটা আসলে এক্সপেরিয়েন্স, আসলে বুঝছো, বারবার প্র্যাকটিস করতে থাকলে তুমি তখন বুঝবা। এটা পাই বাই 15, এটাকেও কিন্তু তুমি ওই যে পাই বাই 15 এই ফরম্যাটে লিখতে পারো, তাই না? অর্থাৎ এইটাকে সাইন স্কোয়ারে কনভার্ট করতে হবে তোমার, আর এইটাকে কজ স্কোয়ার যেরকম আছে সেভাবেই থাকবে। তাহলে আমি এইটাকে যদি কজ স্কোয়ার থেকে সাইন স্কোয়ারে কনভার্ট করতে চাই, তার মানে আমার এন এর জায়গায় একটা বিজোড় সংখ্যা আনতে হবে, নাহলে তো আমি এটা কনভার্ট করতে পারবো না, তাই তো? তাহলে সেটা আনার জন্য তুমি প্রথমে আগে যে নিচে যে 15 আছে সেটাকে তুমি 30 বানাই ফেলো। আমরা সব কয়টার নিচে সেম জিনিস রাখবো, ঠিক আছে? প্লাস কজ স্কোয়ার 47 পাই ডিভাইডেড বাই 30। এরপরে কজ স্কোয়ার 2 পাই বাই 30 প্লাস কজ স্কোয়ার 13 পাই ডিভাইডেড বাই 30। তারপরে প্লাস দাও, হ্যাঁ, কস স্কোয়ার। এখন লক্ষ্য করো এখানে যে 32 পাই দেওয়া আছে, আমার মনে হইতেছে এটাকে যদি আমি 30 পাই যোগ 2 পাই করতাম তাহলে কিছুই হইতো না আসলে। কেন? কারণ উপরে 30 পাই আর নিচে 30, কাটাকাটি গেলে কিন্তু শুধুমাত্র পাই থাকবে, অর্থাৎ 2 × পাই বাই 2 থাকবে। অর্থাৎ এটা কিন্তু একটা জোড় সংখ্যা থাকবে, অর্থাৎ এই কস ও কিন্তু কজই থাকবে, সাইনে কনভার্ট হবে না। তাহলে সাইনে যদি আমি কনভার্ট করতে চাই, আমার এইভাবে করলে হবে না। তাহলে 32 কি অন্যভাবে আমার ভাঙতে হবে। যদিও 32-এর কাছাকাছি গুণিতক 30, তারপরেও আমার আসলে 32-কে ভাঙানোর জন্য 60-এর সাহায্য নেওয়া যেতে পারে আসলে। 60, আচ্ছা 60, আচ্ছা 60-এর সাহায্য যদি আমি নেই, তাহলে তো 60 থেকে কত 28 বিয়োগ করতে হবে। কিন্তু তুমি যদি এখানে 60 নেও, তাইলেও কিন্তু এন এর মানটা পজিটিভ, মানে এন এর মানটা জোড় সংখ্যা থাকবে, তাইলেও হইতেছে না। আচ্ছা, এটা তো একটা ভেরি কনফিউজিং মোমেন্ট। এই অঙ্কে সম্ভবত 30-এ যেহেতু কাজ হইতেছে না, তুমি একটু 15 দিয়ে চিন্তা করো। প্রাইমারিলি এখানে যেহেতু 15ই ছিল নিচে, তাহলে তুমি 15 করে একটু গুণিতক দিয়ে চিন্তা করো তো কি হয়। 15কে 15, 15 দুগুণে 30, 3 15 45। আচ্ছা, যদি 45-এর সাহায্যে আমরা ভাঙাই, তাহলে 32 সমান সমান কি? 45 মাইনাস 13। ওকে, আচ্ছা, তাহলে আমি 32 পাই এর জায়গায় কি লিখতে পারি? 45 পাই মাইনাস 13 লিখতে পারি কিনা বলো? 45 পাই মাইনাস 13 পাই, 45 থেকে 13 বিয়োগ করলেই কিন্তু আমাদের 32 পাই হয়। এখানে কি কারো কোনো মানে সমস্যা আছে বলো? এতটুকু তো বুঝছো আমি কেন 45-এর সাহায্য নিলাম, কারণ আমি অন্যভাবে করতে পারতেছি না, ঠিক আছে? আমি কিছুই করতে পারতেছি না। আবার এইখানে নিচে যদি 30 থাকে, কাটাকাটি গেলে তো পাইয়ের সাথে একটা ভগ্নাংশ আইসা পড়ে, পূর্ণ সংখ্যা তো। আচ্ছা দাঁড়াও, 15 দুগুণে 30, 3 15 45, হ্যাঁ এবার ঠিক আছে, একেবারে পারফেক্ট। এর পরবর্তীটা দেখো তো, কজ স্কোয়ার 47। আচ্ছা, আগে এখানে লেখে ফেলাই, আমি তো কাইটটা এখানেই লেখে ফেলাইছি ভুলে। যাই হোক, একসাথে যেহেতু লেখে ফেলাইছি কিছু করার নেই। কজ স্কোয়ার 45 পাই মাইনাস 13 পাই ডিভাইডেড বাই 30 প্লাস, আচ্ছা
কজ স্কোয়ার এই যে 47 পাই, এইটাকে ভাঙাইয়া তুমি যদি 30 যোগ 17 লেখো তাহলেও কিন্তু হয় না। 30 তুমি যদি এখানে 30 লেখো 30 পাই, তাহলে কিন্তু 30 কাটা গেলে ওটা পাই হয়ে যাবে, মানে ও কিন্তু সাইন স্কোয়ারে কনভার্ট হবে না। আবার তুমি যদি 60 আনো তাহলেও কিন্তু কনভার্ট হয় না। দেখো তুমি 60 না, 60 আনলে কিন্তু 2 পাই থাকে, ঠিক আছে। তাহলে আমার একমাত্র উপায় আমি দেখতেছি, তুমি যদি 15 ঘরের মানে গুণিতক দিয়ে একটু চিন্তা করো, তাহলে 47-এর কাছে আছে 15 দুগুণে 30, 3 15 45, হ্যাঁ। তাহলে 47 পাইকে তুমি ভাঙাইয়া লিখতে পারো কি 45 পাই যোগ 2 পাই, আর নিচে আছে 30, সরি। এবার কি এই যে দেখো তো, বুঝতে পারছো আমি কি করছি? আমি বাধ্য হয়ে এইভাবে করছি, কারণ আমার তো সাইন স্কোয়ার আনা লাগবে, নাইলে আমার মানে অঙ্কটা হবে না, আমি মান বের করতেই পারবো না। এই জন্য আমার এই কাজটা করা লাগছে, এছাড়া কিছুই না। কজ স্কোয়ার দেখো 2 পাই/30, আর আগে আমরা যেভাবে করছিলাম সেভাবেও মান বের করা অ্যাকচুয়ালি যে সম্ভব না এরকম না, সম্ভব, জাস্ট ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। বাট আমাদের এই অঙ্কের ক্ষেত্রে ক্যালকুলেটরের সাহায্যের মাধ্যমে আসলে করাটা উচিত না, হ্যাঁ। এই ম্যাথগুলা মানে স্যাররা তো তোমাদের খাতা দেখবে, তোমাদের এই যেভাবে আমি করাইতেছি এভাবেই করতে হবে, নাহলে মার্ক দেবে না। এগুলো একটু ঝামেলার অঙ্ক। এই অঙ্কটা কজ স্কোয়ার 13 পাই/30 প্লাস, এখন দেখো তো কজ স্কোয়ার বা স্কোয়ারটা আমি আপাতত ভুলে যাই, ঠিক আছে। মনে করো কস থিটার হোল স্কোয়ার, আমি একসাথে হোল স্কোয়ার দিয়ে দেবো, মানে 45কে 30 দিয়ে তুমি যদি ভাগ করো মানে কাটাকাটি করো লঘিষ্ঠ করো, তাহলে কি উপরে থাকবে 3 পাই/2 মাইনাস 13 পাই/30। বুঝতে পারছো? এরপর 45 আর 30, এখানেও আমি যদি একটু লঘিষ্ঠ রূপে নিতে চাই, তাহলে 3 × π/2 প্লাস 2 পাই/30, 2 পাই/30। এখন দেখো তো এইখানে এই জায়গাটা কি হয়েছে, এই জায়গাটায় আমার এই যে 3 × π/2 হয়েছে, মানে কি আমার অবশেষে এই যে কস কস কিন্তু অবশেষে সাইনে পরিণত হবে। এটাই আমার মানে টার্গেট, কিন্তু এইটাই ছিল, এই জন্যই আমি এই কাজগুলো করছি, তাই না? তোমাদের আশা করি মনে আছে যে আমি কেন এই কাজগুলো করছিলাম, যাতে আমার এই কসগুলা সাইনে কনভার্ট হয়। আর সাইনে কনভার্ট হলে আমার কি লাভ, তাহলে আমি সূত্রে নিতে পারবো ডিরেক্ট। আচ্ছা, তাহলে কস পরিণত হইল সাইনে, থিটার জায়গায় তুমি লেখো 13 π/30। এখন বলো এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? আমি বুঝতে পারতেছি এটা কি 3 × π/2, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগ পর্যন্ত গেছে, তারপরে মানে এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে, আর তৃতীয় চতুর্ভাগে কস নেগেটিভ, কস নেগেটিভ অর্থাৎ এটা কিন্তু মাইনাস সাইন এত। আর বাইরে কিন্তু হোল স্কোয়ার আছে, বাইরে একটা কি আছে হোল স্কোয়ার, কারণ যেহেতু বাইরে হোল স্কোয়ার আছে মাইনাস কিন্তু আর থাকবে না, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। যাক, ওটা আমরা পরবর্তী লাইনে দেখাবো। আবার এইখানে যেহেতু সরি, এখানে যেহেতু একটা বিজোড় সংখ্যা আছে, তাহলে কস কিন্তু আর কস থাকবে না, কস কিসে কনভার্ট হবে, কস কনভার্ট হবে সাইনে, ঠিক আছে। আচ্ছা, সাইন 2 π/30, 2 π/30, আর যেহেতু হোল স্কোয়ার আছে সো এটাও কিন্তু পজিটিভই হয়ে যাবে। তারপরও দেখো তো অ্যাকচুয়ালি এটা হলো আমাদের চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে, আর চতুর্থ চতুর্ভাগে কজের ভ্যালু এমনিই পজিটিভ, ঠিক আছে। সো এটা একসাথে আমি লিখে দিই সাইন থিটা হোল স্কোয়ার। এর পরবর্তী লাইন আচ্ছা ভালো কথা, এখানে এগুলা তোমরা যথারীতি লিখবা, ঠিক আছে। এরপরে আমরা একদম শেষ, অঙ্ক কিন্তু হয়ে গেছে। লেখো কজ স্কোয়ার 2 π/30 প্লাস কস স্কোয়ার 13 π/30। আচ্ছা, এইখানে কি, এখানে কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, আবার প্লাস প্লাসে প্লাস, আচ্ছা প্লাস সাইন স্কোয়ার 13 π/30 প্লাস সাইন স্কোয়ার 2 π/30। ঠিক আছে, এখন দেখো এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, আবার সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এই যে থিটা আবার থিটা। তার মানে কি, তার মানে এইটার সাথে দেখো কোনটা কোনটা,
এইটার সাথে এইটা যোগ করলে তুমি পাবা 1, কত পাবা 1। আবার এইটার সাথে এইটা যোগ করলে তুমি পাবা 1, অর্থাৎ 1 + 1, তাহলে তোমার অ্যান্সার কত হইলো? 2 অবশেষে হইলো। এখন তোমরা যারা যদি কেউ এই অঙ্ক না কইরা হলে যাও, তাহলে সে কিন্তু কখনোই উপস্থিত বুদ্ধি দিয়ে বুঝতে পারবে না যে এখানে কি করতে হবে। তোমার এর জন্য লাগবে এক্সপেরিয়েন্স। আমি কিন্তু আমি ভুল করছি, তার মানে কি এই জিনিসটা তোমার বেশি মনে থাকার সম্ভাবনা। তাহলে এখানে কি করতে হবে, এখানে কোন গুণিতকের কাছে, তার থেকে ইম্পর্টেন্ট তোমার আসলে কিভাবে, মানে তুমি চাও কি, তুমি চাইতেছো মান বের করতে, আর মান বের করার জন্য এটা cos স্কয়ার থিটা, তাহলে এখানে আমার একটা sin স্কয়ার থিটা লাগবে, তাহলে আমি সূত্রে নিতে পারবো। ঠিক আছে, কখন sin স্কয়ার থিটা কনভার্ট করতে পারবো, কেন কি কি ভাঙছি সব কিছু আমি এক্সপ্লেন করছি। এরকম 4-5টা ম্যাথ যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে এগুলা একদম মানে পুরো হয়ে যাবা। উদাহরণ 25 দেখো কি বলছে, টেন থিটার ভ্যালু দেওয়া আছে, বলছে একটা কথা খুবই ইম্পর্টেন্ট যে কস থিটাটা নেগেটিভ। আচ্ছা তুমি আমাকে বলো টেন থিটা মানে কি? টেন থিটা মানে হলো সাইন থিটা বাই কস থিটা। এখন টেন থিটার ভ্যালুটা কি পজিটিভ নাকি নেগেটিভ? এখানে টেন থিটার ভ্যালুটা পজিটিভ। এখন টেন থিটা যেহেতু পজিটিভ, আর আমরা জানি টেন থিটা মানে কি, টেন থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। তাহলে বলো তো টেন থিটা কখন পজিটিভ হবে? হয় আমার সাইন থিটাও পজিটিভ কস থিটাও পজিটিভ, আর নাইলে সাইন থিটাও নেগেটিভ কস থিটাও নেগেটিভ, মানে সাইন আর কজের সেম সাইন হইতে হবে। ঠিক আছে, হয় দুইটাই প্লাস নাহলে দুইটাই মাইনাস। এখন আমাদের উদ্দীপকে বলছে যে কস থিটাটা ঋণাত্মক। ওকে, কস থিটা যেহেতু ঋণাত্মক, তার মানে অবশ্যই আমার সাইন থিটাটাও ঋণাত্মক হইতে হবে। যদি তা না হইতো, তাহলে টেন থিটার ভ্যালু কিন্তু পজিটিভ হইতে পারতো না। তাহলে আমি কি শিখলাম? আমি শিখলাম যে এই অঙ্কে আমার সাইন থিটাটার ভ্যালু হবে নেগেটিভ। আচ্ছা, যেহেতু আমি টেন থিটা জানি, সাপোজ এই একটা ত্রিভুজ, ঠিক আছে, আমি টেন থিটা তো জানি, এইটা মনে করো থিটা, তাহলে টেন থিটা সমান সমান কি? বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, বা লম্ব ভাগ ভূমি। এটা হলো তাহলে আমার সেই লম্ব, আর এইটা হলো আমার সেই ভূমি। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহারের মাধ্যমে এই অতিভুজের মানও কিন্তু আমরা বের করতে পারবো। কত হবে? 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ারের রুট, মানে 144 আর 25-এর যোগফল কত? 169। 169-এর বর্গমূল করলে পাবা 13। তাহলে এখন আমরা যেহেতু তিনটা বাহুর দৈর্ঘ্য জানি, এখান থেকে আমি কিন্তু বাকি 5টা ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারবো। আচ্ছা আসো আমরা বের করি। ভালো কথা, সাইন থিটাও ঋণাত্মক আবার কস থিটাও ঋণাত্মক, এমন চতুর্ভাগ কোনটা বলো তো? আমাদের যে 4টা চতুর্ভাগ আছে, এই যে 4টা চতুর্ভাগ, এই 4টা চতুর্ভাগের মধ্যে কোন চতুর্ভাগে সাইন আর কস দুইটাই নেগেটিভ? প্রথম চতুর্ভাগ তো হবেই না, দ্বিতীয়টাও হবে না, চতুর্থটাতে কস থিটা পজিটিভ, তাহলে এটাও হবে না। বাকি থাকে শুধুমাত্র 3 নাম্বার চতুর্ভাগ, তাই তো? শুধুমাত্র তৃতীয় চতুর্ভাগেই সাইন থিটাও নেগেটিভ কস থিটাও নেগেটিভ। আচ্ছা তাহলে দেখো তো সাইন থিটার ভ্যালু কত? তোমার এখানে একটা জিনিস দেখো কি চাইছে, তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে এইটার ভ্যালু এইটা, মানে তুমি সিম্পলি এই জিনিসটার মান নির্ণয় করবা, এই জিনিসটার মান নির্ণয় করে দেখবা যে এইটা হইতেছে কিনা। তাহলে মান নির্ণয় করার জন্য তোমার আগে সাইন থিটার ভ্যালু জানা লাগবে, এইটার ভ্যালু তোমার জানা থাকা লাগবে, প্রত্যেকটার ভ্যালু জানা থাকা লাগবে, নাহলে তুমি পারবা না। এর মধ্যে টেন থিটার ভ্যালু আমার কোশ্চেনে এমনি বলা আছে, তাহলে তোমার বাকি তিনটার ভ্যালু বের করতে হবে। দেখো তো কস মাইনাস থিটা মানে কিন্তু কস থিটা, তাই না? কস মাইনাস থিটা মানেই হলো গিয়ে কস থিটা। কস থিটার সূত্র কি? উপরে সন্নিহিত বাহু আর নিচে অতিভুজ, তাহলে সন্নিহিত বাহু কই? সন্নিহিত বাহু হলো গিয়ে যে 12, ঠিক আছে, কারণ এটা হলো গিয়ে থিটা। সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, আর এটা কিন্তু ঋণাত্মক হবে, তাই না, যেহেতু তৃতীয় চতুর্ভাগ, তাহলে এখানে একটা মাইনাস দিয়ে দাও। আবার সেক মাইনাস থিটা বা সেক থিটা, সেক মাইনাস থিটা মানে হইলো সেক থিটা। এখন সেক থিটার দেখো সেক থিটা হইলো গিয়ে কস থিটার উল্টা, তাহলে এটা হবে -13/12। বাকি আছে কি? কস। আচ্ছা কজ হয়েছে সেকুয়েন্স, তাহলে সাইন বাকি সাইন থিটা। সাইন থিটা সমান সমান কি? বিপরীত বাহু ভাগ অতিভুজ, তাহলে বিপরীত বাহু 5 আর অতিভুজ 13। প্রত্যেকটার মান আমরা বের করে ফেলাইছি না? হ্যাঁ বের করে ফেলাইছি। এখন জাস্ট সিম্পলি দেখো এইটা মনে করো লেখবা লেফট হ্যান্ড সাইড সমান সমান, হ্যাঁ,
সাইন থিটার ভ্যালু কত 5/13 যোগ কস থিটার ভ্যালু কত, কস থিটার ভ্যালু কিন্তু আসছে -12/13, তাহলে প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, -12/13। আবার এখানে আছে সেক থিটা, সেক থিটার ভ্যালু কত আসছে -13/12 প্লাস, আচ্ছা প্লাস 5/12। এই জিনিসটা তোমরা একটু ক্যালকুলেট করো, তাহলে দেখবে অ্যান্সার এই রাইট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটাই আসবে। কিভাবে দেখো, 5 থেকে 12 তুমি বিয়োগ করো -7 হয়, -7/13 উপরে, আর নিচে 12 -13 + 5 অর্থাৎ -8। তারপর তুমি ভাগ, দেখো এই জিনিসটাকে ভাগ করতেছো এই জিনিসটা দিয়ে, তাহলে দেখো তো -7/13 এটাকে ভাগ করতেছো মানে গুণ কইরা উল্টাই দেবা, উল্টাই দিলে কি হয় -12/8। আচ্ছা 12 নাকি 13, আমি কি ভুল লিখছি নাকি, না ভুল তো লেখি নাই। দেখো কত হয় 7 12 84, মাইনাস মাইনাসে কিন্তু প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, 7 12 84। আর 13-র সাথে তুমি যদি 8 গুণ করো তাহলে কত হয় 4 13 52, আর 52 গুণ 2 104। এখন এইখানে যেটা আছে আর এইখানে যেটা আছে দেখতে তো সেম না, দেখতে সেম হবে কিভাবে, তুমি এটাকে লঘিষ্ঠ ফর্মে নাও। লঘিষ্ঠ ফর্মে কিভাবে নিতে পারো, তুমি 4 দিয়ে ভাগ করো, 4 দেখো এটাও 4 দ্বারা বিভাজ্য, এটাও 4 দ্বারা বিভাজ্য, তাহলে 4 দুগুণে 8 2 4 4 ছক 24, আবার 4 দুগুণে 8 4 অক্ষে 4, তাহলে দেখছো 21/20। আচ্ছা দাঁড়াও, কি করলাম আমি, আমার তো 21/26 আসতেছে। আচ্ছা একটু বইটা দেখো তো তোমার, মানে এই যে 51/26 এইটা কি কারেক্ট নাকি 21/26 হবে, একটু চেক করো তোমরা। এখানে একটুখানি তো মিস্টেক হয়ে গেছে, যে সাইন থিটা দেখো, সাইন থিটার ভ্যালুটা কিন্তু 5/13 আমি দিয়ে ফেলাইছি, বাট এই যে জিনিসটা আমার যে থিটা, এই থিটা কিন্তু তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে, আর তৃতীয় চতুর্ভাগে কিন্তু সাইন থিটার ভ্যালু নেগেটিভ হবে, তাহলে এখানে কিন্তু এটা অ্যাকচুয়ালি -5/13 হবে, ঠিক আছে। সো এই একটা ভ্যালুতে আমার জাস্ট ভুল হয়েছে দেখা আমার ফুল মানটাই ভুল, দেখো এটাও তাহলে মাইনাস হবে, তাহলে এটা কিন্তু -7-এর জায়গায় এখানে -5 -12 মানে -17 আসবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে -17, তারপরে তো এই 17-র সাথে এগুলো ক্যালকুলেট করবা, তাহলে তোমার ফাইনাল অ্যান্সার আসবে তোমার এই যে 51/26, ঠিক আছে, 51/26 আসবে আমাদের ফাইনাল অ্যান্সার। আমার মনে পড়ে কি জানো, এই ম্যাথটা আমি স্টুডেন্ট অবস্থায় থাকা মানে যখন ছিলাম সে সময় ভুল করছিলাম, এরকম কিছু একটা আমার মনে পড়তেছে কেন জানি। যাই হোক, দেখো পরবর্তী ম্যাথটা, উদাহরণ 26। এটা খুবই সহজ একটা ম্যাথ, টেন থিটা ইকুয়ালস টু -√3। এখন পরবর্তীতে একটা কথা বলা আছে যে π/2 θ <2π। এই কথাটার মানে হলো তারা আমাদেরকে একটা ইনফরমেশন দিতে চাইতেছে। কি ইনফরমেশন, যে থিটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। থিটা দেখো π/2 মানে হলো গিয়ে 90 ডিগ্রি, আর 2π মানে হলো গিয়া 360 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি থেকে 360 ডিগ্রির ভিতরে আমার থিটা থাকবে। তার মানে থিটা কোন চতুর্ভাগে থাকবে বলো তো, দেখো এইটা হলো 90 ডিগ্রি আর এইটা হলো 360 ডিগ্রি, তাহলে এদের মাঝখানে থাকবে, অর্থাৎ আমার থিটা দ্বিতীয় চতুর্ভাগেও থাকতে পারে, তৃতীয় চতুর্ভাগেও থাকতে পারে, চতুর্থ চতুর্ভাগেও থাকতে পারে, বাট আমার প্রথম চতুর্ভাগে থাকবে না। এতটুকু কি বুঝতে পারছো? এখন যেহেতু আমার টেন থিটার ভ্যালুটা নেগেটিভ, টেন থিটার ভ্যালু কোথায় কোথায় নেগেটিভ হইতে পারে, টেন থিটা পজিটিভ হলো গিয়ে তৃতীয় চতুর্ভাগে, অর্থাৎ আমার প্রথম আর দ্বিতীয় আর চতুর্থ এই দুইটা চতুর্ভাগে আমার টেন থিটার ভ্যালুটা নেগেটিভ আসবে, তাহলে অবশ্যই আমার থিটা হয় তৃতীয় অথবা চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে। দেখো একটা ইনফরমেশন দেওয়া ছিল, সেখান থেকে আমি প্রথমে রেঞ্জ বা ব্যবধিটা বের করছি, তারপরে
এই যে এই তিনটা চতুর্ভাগকে ফাইনালাইজ করছি। এগুলার ভিতর থেকে আবার যেহেতু আমার কোশ্চেনে দেওয়া যে টেন থিটার ভ্যালুটা নেগেটিভ, অর্থাৎ আমাকে এমন চতুর্ভাগ খুঁজতে হবে যেখানে টেন থিটার ভ্যালু নেগেটিভ, অর্থাৎ এই যে দ্বিতীয় আর চতুর্থ চতুর্ভাগই টেন থিটার ভ্যালু নেগেটিভ। বুঝতে পারছো? বাট এই অঙ্কটায় যদি এখানে 2π এর জায়গায় শুধু পাই দেওয়া থাকতো, পাই মানে 180 ডিগ্রি, তাহলে কিন্তু আমার শুধুমাত্র দ্বিতীয় চতুর্ভাগ হইতো, চতুর্থ চতুর্ভাগ তখন হইতো না। দেখো টেন থিটা ইকুয়ালস টু -√3। এখন এটা এরপরে আমি কি লিখতে পারি? তোমরা কি জানো টেন কত ডিগ্রির মান √3? টেন 60 ডিগ্রির মান হলো গিয়ে √3। ঠিক আছে, এখন এটা যেহেতু নেগেটিভ একটা কোণ, অর্থাৎ এটা কিন্তু দেখতে অনেকটা এরকম হবে। -√3 মানে এটা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতে আছে। তার মানে এরকম এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। বাট আমার তো জানা লাগবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, তাই না? এটাই তো তার পরিচয়। দেখো তার মানে 90 সাথে যোগ করতে হবে আরো 30, অর্থাৎ 120। বা তুমি এটাকে এইভাবেও চিন্তা করতে পারো যে 180 থেকে আমি বিয়োগ করে দিছি 60 ডিগ্রি, তাইলেই আমি মানে কোনটা পাইছি। বুঝতে পারছো? বলো কোনো সমস্যা আছে কিনা এখানে? তাহলে আমাদের লিখতে হবে টেন 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করছো, তাহলে 180 ডিগ্রি মানে কি 2π, সরি 2π না পাই, পাই থেকে বিয়োগ করছো 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে হলো গিয়া π/3। এই লেখা থেকে আমি যে এই লেখাটা লেখলাম, তোমাদের কি বুঝতে কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এখন আমাদের কোশ্চেনে চাইছে কি? কোশ্চেনে চাইছে যে এই যে থিটার ভ্যালু কত। তাহলে দেখো তো আমি এইভাবে লিখতে পারি কিনা যে থিটা সমান সমান π-π/3 লিখতে পারি নাকি পারি না? বলো। এই যে টেন থিটা সমান সমান যদি এইটা হয়, দেখো এইটা সমান সমান এইটা, তাহলে তুমি উভয় পক্ষকে এই টেন টেন মনে করো ভেনিশ হয়ে গেছে, তাহলে কি থিটা সমান সমান π-π/3। এবার কি বুঝছো? তাহলে π-π/3 ক্যালকুলেট করলে হবে 2π/3। এটা হলো কত মানে কোন চতুর্ভাগে? এটা হলো 2 নাম্বার চতুর্ভাগে। বাট আমার এই যে থিটা, এই থিটা কি শুধুমাত্র 2 নাম্বার চতুর্ভাগেই আছে নাকি অন্য কোনো চতুর্ভাগেও আছে? হিসাব করে দেখাইলাম যে এটা 2 নাম্বারেও থাকবে, আর অথবা 4 নাম্বারেও থাকবে। ঠিক আছে, 2ও থাকবে, 4ও থাকবে। তাহলে 4 নাম্বারে যেই থিটাটা আছে সেটাকে আমি কিভাবে বের করব? এটা আরো সিম্পল। আবার লেখো যে টেন থিটা সমান সমান -√3 সমান সমান, এখন চতুর্থ চতুর্ভাগে যে থিটাটা আছে সেটা আমি বের করতে চাইতেছি। তাহলে টেন দ্বিতীয় চতুর্ভাগটা তুমি কিভাবে করছিলা? তুমি 180 ডিগ্রি থেকে বিয়োগ করছিলা, বাট এইবার কি করতে হবে? এবার তোমার 360 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, 360 ডিগ্রি। আর যদি তৃতীয় চতুর্ভাগে থাকতো তাহলে কি করা লাগতো? তাইলে 180 ডিগ্রির সাথে যোগ করা লাগতো। ঠিক আছে, আর চতুর্থ চতুর্ভাগে যেগুলো আছে সে সময় কি করতে হবে? 360 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে। আর দ্বিতীয় চতুর্ভাগে তুমি 90 ডিগ্রির সাথেও যোগ করতে পারো, আবার 180 ডিগ্রি থেকেও বিয়োগ করতে পারো। বিষয়গুলো কি বুঝতে পারছো? এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, বুঝছো? আজকে কিন্তু একেবারে নতুন, তো একটু সমস্যা হইতে পারে। বাট তুমি যদি 3-4টা অঙ্ক নিজেরা প্র্যাকটিস করো তাহলে দেখবে একেবারে সহজ হয়ে গেছে। এখন আমি এখানে কি লিখবো বলো তো? 360 ডিগ্রি মানে কি? 2π, 2π থেকে বিয়োগ করব। দেখো √3 কত? আমরা জানি টেন 60 ডিগ্রি সমান সমান √3, এই জন্য আমি কিন্তু 60 ডিগ্রি বিয়োগ করি। ঠিক আছে, আর 60 ডিগ্রি মানে কি তুমি যদি বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করো তাহলে π/3। এটা হলো চতুর্থ চতুর্ভাগেরটা। ঠিক আছে, 4 নম্বরেরটা। হিসাব করো, 2π থেকে π/3 বিয়োগ করো, তাহলে কত হয়? 5π/3, তাই তো?
এখন আচ্ছা, তাহলে এই হলো আমাদের অ্যান্সার। এই থিটার মান কত? থিটার মান হলো গিয়া এই দুইটা, এই 2π/3 আর 5π/3। আচ্ছা, ও লাস্ট লাইনটা তো আমি এখন লিখিনি। tan থিটা সমান সমান tan এত, অতএব উভয় পক্ষ মনে করো tan tan ভ্যানিশ হয়ে গেছে, তাহলে থিটা সমান সমান 5π/3। তাহলে থিটার আমি কিন্তু দুইটা ভ্যালু পাইলাম, একটা হলো এইটা আর একটা হলো এইটা। তোমরা চাইলে কোন মানে কত ডিগ্রি সেটাও বের করতে পারো। এটা কত দেখো তো, π/3 মানে 60, 60-র সাথে 5 গুণ করলে 300 ডিগ্রি, আর এটা কত 120 ডিগ্রি। বুঝছো? আচ্ছা দেখো উদাহরণ 27, উদাহরণ 27-এ কি আছে, আমার সমাধান করো 0 থিটা π/2। এইটার মানে কি? এটার মানে হলো আমার যে থিটাটা আছে, থিটাটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে বলো তো? বুঝতেই পারতেছো, এটা এটা হলো কি 0 ডিগ্রি। দেখো এটা 0 ডিগ্রি, আর π/2 মানে কি 90 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে এটা কোন চতুর্ভাগে আছে? প্রথম চতুর্ভাগে আছে। আবার এখানে কি বলা, সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান √2। আমার এই সমাধান করতে বলছে, এই যে সমাধান করা মানে কি, কোনো কিছুর একটা মান নির্ণয় করা, তাই না? একটা চলক থাকবে, সেই চলকটার মান নির্ণয় করবো আমরা। তাহলে এখানে চলককে দেখো তো, আমার সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু √2, একটা রাশি দেওয়া আছে, বা সরি রাশি না, একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ থেকে আমার সমাধান করতে হবে, মানে থিটার ভ্যালুটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, থিটার ভ্যালু আমরা বের করব। এখন দেখো কিভাবে করতে পারি আমরা। প্রথমেই এই টাইপের অঙ্ক আসলে যেটা করবা, তোমার এক পাশে সাইন থিটা কস থিটা দেওয়া আছে, সো এটা রাখা যাবে না, তোমার অন্য পাশে নিয়ে যেতে হবে। ঠিক আছে, যে কোনো একটাকে সমান চিহ্নের অন্য পাশে নেবা, এটা নিয়ম এই অঙ্কগুলোর। ঠিক আছে, এটা মনে রাখবা। এরপরে কি করতে হবে, আমার উভয় পক্ষকে বর্গ করতে হবে। উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি, দেখো এটা আসছে সাইন স্কোয়ার থিটা, আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2 a বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো আমি কেন সূত্রে নিছি, কারণ সূত্রে নিলে আমার সাইন থিটা আর সাইন থিটা থাকবে না, ও পরিণত হবে সাইন স্কোয়ার থিটায়, আর কস থিটাও কজ স্কোয়ার থিটায় কনভার্ট হয়ে যাবে। যখন মানে এরকম হবে, এরপরে তুমি এই যে সাইন স্কোয়ার থিটা আছে না, এই সাইন স্কোয়ার থিটাটাকে তুমি কজ স্কোয়ার থিটার মাধ্যমে প্রকাশ করবা। সাইন স্কোয়ার থিটার বদলে তুমি কি লিখতে পারো না 1 মাইনাস কজ স্কোয়ার থিটা? সূত্র আমরা তো জানি, ইকুয়ালস টু 2 মাইনাস 2√2 কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। দেখো এমন কোনো কথা নাই যে তুমি সাইন স্কোয়ার থিটাকেই কজ স্কোয়ার থিটায় কনভার্ট করতে হবে, তুমি চাইলে কজ স্কোয়ার থিটাকেও সাইন স্কোয়ার থিটায় কনভার্ট করতে পারতা। বাট আমার এখানে এই লক্ষ্য রাখতে হবে যে এইখানে কি আছে, এই যে 2ab-র জায়গায় দেখো তো 2ab-তে কি আছে, 2ab-তে কি কস থিটা আছে না? তাহলে তুমি কিন্তু কস থিটা থেকে মানে সাইন স্কোয়ার থিটা থেকে তুমি কজ স্কোয়ার থিটায় আসতে পারতেছো। আর যদি তুমি একবার আইসা যাও, তাহলে একটু এদিকে তাকাও, এটা সব কিছুই কিন্তু কস থিটা, সব কিছু কস থিটা, তাই না? সব কিন্তু সেম ফরম্যাটে এসে পড়ছে। কিন্তু তুমি যদি এখানে কজ স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটায় কনভার্ট করতা, তাহলে এখানে কিন্তু একটা কস থিটা অবশিষ্ট থাইকা যেত। তো এইভাবে কিন্তু করা যাবে না। কিন্তু কেউ যদি একেবারে প্রথম লাইনে এইভাবে লিখতো যে কস থিটা সমান সমান √2 মাইনাস সাইন থিটা, তাহলে সে পরের লাইনে কি করতো, উভয় পক্ষকে বর্গ করতো, কজ স্কোয়ার থিটা সমান সমান এখানেও বর্গ করতো। তার কিন্তু বাধ্য হয়ে এখানে তার একটা টার্ম আসতো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তার 2ab-র দিকে তাকাও, তার 2ab-তে কিন্তু আমার সাইন থিটা আছে। অর্থাৎ আমার এই অঙ্কটায় মানে এই এভাবে যদি তুমি করো, তাহলে এই সব কিছুকে সাইন স্কোয়ার থিটায় কনভার্ট করতে হবে, মানে এই কজ স্কোয়ার থিটাটাকে সাইন স্কোয়ার থিটায় কনভার্ট করতে হবে। বুঝতে পারছো কখন আমরা কিভাবে করব? এখানে কিন্তু মুখস্থ করার কিছুই নাই, তুমি যে কোনো একটাকে প্রথমে পক্ষান্তর করবা, তারপর উভয় পক্ষকে বর্গ করবা, তারপর তোমার বুঝতে হবে যেহেতু এখানে cos থিটা আছে, তার মানে আমি সবকিছুকেই এভাবে মানে রূপান্তর করব, যেগুলো সাইন আছে সেগুলোকে কজে কনভার্ট করবো। তাহলে যে সাইন স্কোয়ার থিটা হয়ে গেল 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। কারো কি কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? এরপরে সব কিছুকে আমরা পক্ষান্তর করব। ঠিক আছে, সবকিছুকে মনে করো আমরা বাম পাশে আনবো। তাহলে এই কজ স্কোয়ার থিটা যদি সমান চিহ্নের বাম পাশে আসে, তাহলে কিন্তু হবে মোট কত, -2 কজ স্কোয়ার থিটা, তারপর হবে +2√2 কস থিটা, তারপর হবে -1
ইকুয়ালস টু 0। এই যে আমি সবকিছু পক্ষান্তর করছি, এরপর জাস্ট একটা যোগ বিয়োগ করছি, এখানে কঠিন কিছুই নাই। হ্যাঁ, এরপরে কি করতে হবে দেখো তো, আমার মিডল টার্ম ব্রেক করতে হবে। মিডল টার্ম ব্রেক করো, এই -1 সাথে -2 cos স্কয়ার থিটা গুণ করো, তাহলে কত, মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ হবে 2 cos স্কয়ার থিটা। এখন 2 cos স্কয়ার থিটা সমান সমান কি হতে পারে, সমান সমান হতে পারে দেখো তো এরকম হয় কিনা, √2 cos থিটা ইন্টু √2 cos থিটা। এইভাবে হয় কিনা আগে আমারে বলো। তো cos স্কয়ার থিটাকে আমরা কিন্তু ভাঙাই এইভাবে লিখতে পারি। হ্যাঁ, দেখো তো √2 cos থিটা √2 cos থিটা তুমি যদি যোগ করো তাহলে কিন্তু 2√2 cos থিটা হয়, তার মানে আমার এইভাবেই করতে হবে, -2 cos স্কয়ার থিটা প্লাস √2 cos থিটা প্লাস √2 cos থিটা -1 ইকুয়ালস টু 0। এরপরে দেখো প্রথম দুইটা পদ থেকে আমরা ধরো -√2 cos থিটা কমন নিলাম, ঠিক আছে, -√2 cos থিটা যদি কমন নেও তাহলে থাকবে কত, দেখো এইটাকে এটা দিয়ে ভাগ করো, তো মাইনাস মাইনাসে প্লাস, 2 কে √2 দিয়ে ভাগ করলে থাকে √2, cos স্কয়ার থিটাকে cos থিটা দিয়ে ভাগ করলে থাকে cos থিটা, প্লাস মাইনাসে মাইনাস, √2 কে √2 দিয়ে ভাগ করলে 1, cos থিটাকে cos থিটা দিয়ে ভাগ করলে 1, তার মানে √2 cos থিটা -1। তারপর এই জিনিসটাকে চক্ষু বন্ধ করে একটু ফাঁকা দিয়ে লিখে ফেলাও, √2 cos থিটা -1। দেন দেখো এখানে কত বসালে এটা হয়, এখানে কিন্তু জাস্ট +1 বসাইলেই আমার এই হুবহু সেম জিনিসটা আসে। এই মিডল টার্ম ব্রেকটা আমি যে করতেছি তোমাদের কি বুঝতে কোনো সমস্যা হইতেছে? দেখো এখানে আছে কি √2 cos থিটা -1, আবার -√2 cos থিটা +1 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এই এই দুইটা পদের গুণফল হইল গিয়ে 0, অর্থাৎ হয় এইটার ভ্যালু 0 অথবা এইটার ভ্যালু 0, তাই তো? তাহলে যদি √2 cos থিটা -1 শূন্য হয়, অথবা অথবা কি এই -√2 cos থিটা +1 ইকুয়ালস টু 0। আচ্ছা, যদি এইটা 0 হয়, আচ্ছা দেখো সবকিছু একটু চেক করো তো আমার সবকিছু ঠিক আছে কিনা, ক্যালকুলেশনে কিন্তু মিস্টেক হইলেও হইতে পারে বিভিন্ন জায়গায়, ঠিক আছে? এই অঙ্কটাকে আমরা অন্যভাবেও করতে পারতাম মিডল টার্ম ব্রেক ছাড়া। আচ্ছা, সেটা আমি দেখাবো না একটু পরে। তাহলে √2 cos থিটা সমান সমান 1, cos থিটা সমান সমান 1/√2। এখন cos থিটার মান 1/√2 কখন হয়, যখন থিটা সমান সমান 45 ডিগ্রি। আচ্ছা, থিটার অন্য কোনো ভ্যালু আছে কিনা সেটা আমি ওই ব্যবধি বা রেঞ্জের দিকে তাকাইলেই বুঝবো। যেহেতু এটা প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে, দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ চতুর্ভাগে নাই, তাহলে আমার থিটার এই জাস্ট একটা ভ্যালুই আমরা পাবো। আচ্ছা, এখানে আবার লিখতে পারি 1 ইকুয়ালস টু √2 cos থিটা, অতএব cos থিটা সমান সমান কি 1/√2, মানে সেম আর কি, বুঝছো? তাহলে এখানেও কি থিটার ভ্যালু ওই যে 45 ডিগ্রি। আমরা আসলে একটু কমপ্লিকেট করে ফেলাইছি জিনিসটারে, আমরা ডিরেক্ট খুব সহজে করতে পারতাম। কিভাবে দেখো, -2 cos স্কয়ার থিটা প্লাস 2√2 cos থিটা -1, এইখান থেকে আমরা যদি ডিরেক্টলি মাইনাস কমন নিতাম তাইলে কি হইতো, তাইলে হইতো 2 cos স্কয়ার থিটা মাইনাস 2√2 cos থিটা +1 ইকুয়ালস টু 0। এই লাইনের পর আমি কিন্তু ডিরেক্টলি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রে ভাঙাইতে পারতাম। কিভাবে, এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ আমার লাইনটা হতো এরকম যে √2 cos থিটা -1 হোল স্কয়ার সমান সমান 0। ঠিক আছে, এইভাবেও আমরা করতে পারতাম অঙ্কটা। এই পর্যন্ত কি তোমরা বুঝছো বলো? এর পরবর্তীতে দেখো উদাহরণ 28, উদাহরণ কিছু কাজ আছে একটা, আর উদাহরণ 29 আছে। এগুলো আসলে আজকে আর করানোর ইচ্ছে ছিল সবই, বাট আর সময় হইতেছে না, আমরা লাগলে পরবর্তী লেকচারে করব, বা তোমরা নিজেরা এগুলো একটু চেষ্টা করো, তারপরে কমেন্ট বক্সে এগুলোর অ্যান্সার জানাইয়ে দিও,
ঠিক আছে, তাহলে আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগছে। তাহলে একটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই নিজেরাও ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।